হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পটি সত্যি খুব সুন্দর হবে, তোমরা আশা করতে পারো। প্লিজ শেয়ার করো। অনেকেই দেখছেন এই গল্পটি, প্লিজ শেয়ার করো। টাটা। জাংকুক স্তব্ধ হয়ে রইল বেশ কিছুক্ষণ। তার বুকটা হঠাৎ করেই যেন তুলনামূলকভাবে বেশি শান্ত হয়ে গিয়েছে। তার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে থেকে কেমন যেন দৃষ্টি সরছেই না। এই এলোমেলো চুল, ঘুম ঘুম চোখ, কেমন যেন ঘুমের নেশানো গলা, সবকিছু যেন জাংকুককে আকৃষ্ট করে তুলেছে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার তেকে দেখে। যেন মনে হচ্ছে তেকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে ধরে, আর তেকে নিয়ে এখান থেকে যেন বহুদূর পাড়ি দেয়, যেখানে থাকবে শুধু তারাই দুজন। জাংকুক এইসব অদ্ভুত ভাবনায় বিভোর হয়ে পড়ে। এই যে আপনাকে বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লেন নাকি? জাংকুকের ভাবনায় ছেদ পড়ল। তার এমন অদ্ভুত ভাবনার জন্য নিজের কাছে লজ্জিত হলো। অতঃপর গলা ঝেড়ে বলল, না ঘুমাইনি। কি জন্য এসেছেন? তোমাকে দেখতে। জাংকুকের নিঃসংকোচ উত্তরের ঘুম চট করে উড়ে গেল। তুই ঢ্যাপঢ্যাপ চোখে তাকিয়ে থেকে হাসতে গিয়েও না হেসে সিরিয়াস হয়ে বলল, কেন মিস্টার? জাংকুক আর নিজেকে দূরে রাখতে পারল না। এগিয়ে গিয়ে ডান হাতে তেল গাল ছুঁয়ে দিল। এই স্পর্শে তো তেল চোখ বড় বড় হয়ে যায়। তাই তো মনে মনে ভাবছে, এই ছেলের আবার কি হলো, এমন কেন করছে সে? এর আগে তো তার ধারে কাছেও থাকতে চাইতো না, আর আজ তার থেকে দূরে যেতে চাইছেও না। তেল ভাবনার মধ্যে জাংকুক বলল, তোমাকে একটিবার দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এত রাতে তোমাকে বিরক্ত করলাম। সরি গো। এই যে মশাই, আপনার শরীর ঠিক আছে তো? জাংকুক মন ভোলানো একটা হাসি দিল। সে যে পুরোটাই অসুস্থ। জাংকুক মোহিত কণ্ঠে বলল, শরীর ঠিক আছে, মন ঠিক নেই পাখি। সে বেহায়া হয়ে পড়ছে বারংবার, কুল পাচ্ছি না তাকে ঠিক করার। আচ্ছা, বিব্রত করলাম তোমাকে। ঠিক আছে, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। তে মুখটা ছোট করে নিল। বেশ, এইটুকু? জাংকুক তো এতটুকু বলতে আসেনি, সে আরো অনেক কিছু জানতে এসেছে। তেকে নিজের মনের কথাও বলতে এসেছে, কিন্তু সে তো পারছে না বলতে। একটু সময় চুপ থেকে জাংকুক ইতস্তত করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবে তো? তে মুচকি হাসলো। একটা কেন, 100টা জিজ্ঞাসা করুন, আমি সব উত্তর দিতে পারি, তবে যদি মন চাই। শোকাকে তুমি কতদিন থেকে চেনো? তাই সন্দেহান চোখে বলল, কি ব্যাপার বলুন তো, শোকার কথা কেন জিজ্ঞাসা করছেন? বাই এনি চান্স আপনি কি ঘটকালি করছেন নাকি? এই, আপনার কি কোনো বোন আছে যার জন্য শোকার কথা বলছেন? বলুন। জাংকুক বিরক্ত মুখে তের দিকে তাকিয়ে রইল। সে কি জানতে চাইলো, আর তাকে কি বুঝে ঘটক বানিয়ে দিল? আমি জাস্ট জানতে চাইলাম, মনে হলো তোমাদের ফ্যামিলির খুব কাছের কেউ, তাই আর কি। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। শোকা আমার থেকে 1 বছরের বড়, তেমন 1 ক্লাসের সিনিয়রও ছিল, কিন্তু ওর মা মারা যাওয়ায় এক্সাম দিতে না পারে পিছিয়ে গেছে, তাই বর্তমানে আমাদের সাথে ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমার মামি ওকে একটু বেশি ভালোবাসে, কেন তো জানি না। পেলেন উত্তর? জাংকুক বিষণ্ণ মনে বলে উঠল, আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো দাবি করে বলো, তোমার মামি যদি রাজি না হয় তখন তুমি কি করবে?
ওনার কথায় আমাকে ভুলে যাবে? তে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে কপালে হাত দিয়ে চেক করে বলল, আপনি কি নেশা করে এসেছেন? এখন আমার ঘুম নষ্ট করে কিসব উদ্ভট কথাবার্তা বলছেন? আচ্ছা, আপনার চেরি ফুলে ওই বজ্জাত মশা কামড়ায়নি তো? ওখানে কিন্তু মশাদের একদম বসতে দিবেন না, ওখানে কেবল আমি কামড়াবো। জাঙ্কুকের চোখ তো রসগোল্লার মতো হয়ে গেছে। কি মেয়ে রে বাবা, একটু লজ্জা নেই? জাঙ্কুক ধমক দিয়ে বলল, যাও গিয়ে ঘুমাও। নিজেটাকে নিজেই ধমক দিচ্ছেন কেন? জাঙ্কুক ভেবাচাকা খেলো। সে বুঝলো সত্যি তো সে নিজেই তেকে দেখতে চাইলো, আর এখন সে তেকে এমন ভাবে বকাঝকা করছে, তে আবার তার উপর রেগে যাবে না তো? ভেবেই জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, আরে বকছি না তো, রাত হয়েছে, তাই বললাম যাও গিয়ে শুয়ে পড়ো। আর সেই দিনের আয়ুর ব্যাপারের জন্য সরি। আসলে থামুন, ওই ঘটনার জন্য আপনার এই ছোট্ট সরি অ্যাকসেপ্ট তো করবই না, কিন্তু তাই বলে যে আপনার থেকে দূরে থাকবো সেটা আপনি একদমই ভাববেন না, বুঝেছেন? আপনি যেখানে আমি সেখানেই থাকবো। আর ইউ আন্ডারস্ট্যান্ড খরগোশ বাবু? জাঙ্কুক তো এটাই চাই, তাই শুধু তারই থাকুক, তার আশেপাশে থাকুক, শুধুই তাকে ভালোবাসুক। ঠিক যেমন ও তাকে ভালোবেসে ফেলেছে, তেমন তেও তাকে চোখে হারাক। জাঙ্কুক একটা সুন্দর হাসি দিল। আসছে, রাগটা না হয় পরে কমাবো। আরে এইটুকুই? তোমাকে একটিবার দেখতে চেয়েছিলাম, তাই এসেছিলাম, এখন যাই। তুই চোখ মুখ কুচকে নিল। একটিবার দেখতে চেয়েছিলাম, একটিবার দেখতে চেয়েছিলাম, সেই শুরু থেকে একই কথা। আমি ভাবলাম এসেছেন দুটো প্রেমের কথা বলবেন, জড়িয়ে ধরবেন, দুষ্টুমি করবেন। আমি লজ্জা পেয়ে বলবো, যা দুষ্ট, কেউ দেখে ফেলবে তো। তবুও আপনি শুনবেন না, যাওয়ার সময় পাপ্পি সাপ্পি দিয়ে যাবেন। কিন্তু না, এই যে পরি সন্ন্যাসী ধরছে, ভাল লাগে না। তের বাড়িতে চারপাশে গম গম করছে, হবে নাই বা কেন? আজ বাড়িতে বড় মেয়ের বিয়ে বলে কথা, খুশির আমেজ তো সর্বত্রই বিরাজ করছে। হলুদ শাড়ি পরিয়ে লিসাকে পিড়িতে বসানো হয়েছে হলুদ মাখানোর জন্য। বেশ মিষ্টি লাগছে। চারপাশে লোকজন আর আত্মীয় স্বজন এসে ভিড় করেছে হলুদ পর্ব শুরু করবে বলে। ইয়ঞ্জন লিসার কাপড় ঠিক করে দিয়ে বসিয়ে দিল। তে কোথা থেকে দৌড়ে এসে বাটি থেকে থাবা মেরে হলুদ নিয়ে লিসার দোগালে ভর্তি করে মাখিয়ে দিল। কি সুন্দর লাগছে তোকে দি। ইয়ঞ্জন একটু বকা দিয়ে বলল, এমন ভাবে হলুদ দিতে নেই তে, এখনো সব নিয়ম কানুন সম্পূর্ণ হয়নি। তে হেসে দিল, আমি ওর বোন, আমি দিলে কিছুই হবে না। আর এরপর আমার একটু কাজ আছে, তাই আমি আগে হলুদ দিয়ে গেলাম বলে আবার এক দৌড়। ওর কথা ছাড়তো, ওর যেমন চাই তাই করে, ওকে বলেও কিছুই লাভ নেই। জাঙ্কুক আর আয়ু গাড়ি থেকে নেমে জেহবকে ছোড়ানো হলুদের বাটি নিয়ে লিসাদের বাড়ি দিকে আসছে। জাঙ্কুকের পরনে আজ হলুদ পাঞ্জাবি, আর আয়ু হলুদ শাড়ি পরেছে। তাকে কোনো নায়িকা থেকেও কম লাগছে না। জাঙ্কুকের সাথে আয়ু হাঁটছে। জাঙ্কুক যত দ্রুত আয়ুর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আয়ু যেন পিছু ছাড়ছে না। জাঙ্কুকের তালে তাল মিলিয়ে হাঁটছে আর হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক আয়ুকে আনতে তো চায়নি, কিন্তু আয়ু জোড়াজুড়ি করে ওর সাথে এসেছে। এদিকে জাঙ্কুক ভয়ে ভয়ে আছে, কারণ আয়ু যে সাথে আছে। আর এটাকে দেখলে কি করবে কে জানে। তে যদি তাদের একসাথে দেখে ফেলে, আবার যদি কান্না করে, আর যদি শাস্তি লিস্ট বাড়িয়ে দেয়। জাঙ্কুক কোন রকম লিসাদের উঠানে পৌঁছালো। দেখতে পেল বাড়ির উঠোনে একপাশে ছোট্ট একটা হলুদের জায়গা সাজিয়ে হলুদ পর্ব
শুরু হয়ে গিয়েছে। আয়ুর দিকে তাকিয়ে বলল, তুমি হলুদের বাটিটা লিসার কাছে নিয়ে যাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আয়ু হলুদের বাটি নিয়ে লিসার দিকে এগিয়ে গেল। জাঙ্কুক চারিদিকে ভালো করে দেখতে লাগলো। জিমিন আলপনা দিচ্ছে, সেখানে তো তেনি। প্যান্ডেলের দিকে চোখ পড়তে দেখলো শোকা ফুলদামে কাজ করছে, যেন তাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সেখানেও তেনি। জাঙ্কুক বাড়ির ভিতরে যেতেই লিসার মা দেখতে পেয়ে বলল, তুমি কখন এলে বাবা? এই তো আন্টি, একটু আগেই। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। জাঙ্কুক চেয়ারে বসলো। তার দৃষ্টি এখনো থেকে খুঁজে চলেছে, তবে এখনো তার দেখা পাওয়া গেল না। লিসার মা শরবত দিতেই জাঙ্কুক জিজ্ঞাসা করলো, আন্টি ওয়াশরুমটা কোন দিকে? লিসার মা আর লিসা যে রুমে থাকতো সেটা দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে চলে যাও। এই রুমে এখন কেউ নেই, আর বাদ বাকি রুমে আত্মীয় স্বজনে ভরপুর। জাঙ্কুক ধীর পায়ে তেল রুমে প্রবেশ করতে একটা সুন্দর সুগন্ধ তার নাকে ভেসে এলো। জাঙ্কুক লম্বা শ্বাস নিয়ে তা টেনে নিল। খুব মিষ্টি ঘ্রাণটা। সেটা কোথা থেকে আসছে তা অনুসন্ধান করার জন্য এদিক ওদিক তাকালো সে, কিন্তু না, কাউকে ঘরের মধ্যে দেখতে পেল না। জাঙ্কুকের দৃষ্টি আটকে গেল দেওয়ালে একটা ফটো ফ্রেম দেখে, যেখানেতে কালো শাড়ি পরে মুখ ফুলিয়ে আছে আর লিসা তাকে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তার ফেস রিঅ্যাকশন দেখে হেসে দিল। সত্যি মেয়েটাকে কালো শাড়িতে মারাত্মক সুন্দর লাগে। জাঙ্কুক তো এখনই ঠিক করে নিয়েছে, তাকে ছাড়া থেকে একা কোথাও পাঠালে কালো পোশাক তো পরতে দেবে না কিছুতেই। কেমন অধিকার বোধ কাজ করছে তার মধ্যে। জাঙ্কুক এসব ভেবে নিজের উপর হাসলো। অতঃপর এগিয়ে যেতে যাবে, তার আগে তার গালে তরল জাতীয় ভিজে অনুভব করলো কিছু। হাত দিয়ে মুখটা ছুঁয়ে দেখে আবার হাতটা সামনে এনে দেখলো হলুদ। কিন্তু তাকে হলুদ কে ছোঁয়াবে? পেছন করে দেখতে পেল এলোকেশি হলুদ শাড়ি পরাতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুক দৌড়ে তাই হাত ধরে টেনে এনে দরজার ছিটকিনি দিতে দেওয়ালের সাথে চেপে ধরলো। তাই তো ছাড়া পাওয়ার জন্য রীতিমতো হাত ছোড়াছুড়ি করছে। জাঙ্কুক তার দুহাত ধরে নিল। এমন কই মাছের মতো লাফাচ্ছ কেন? আমি মোটেও কই মাছ না, বুঝেছেন? তুমি আমাকে হলুদ লাগিয়ে পালাচ্ছ কেন শুনি? আপনার উপর দ্বিতীয়বার রেগে আছি জাঙ্কুক। এবার আমি আবার কি দোষ করলাম? তে একটা পেটে ঘষে দিয়ে বলল, আপনি কি দোষ করেছেন? আপনি জানেন না ওই মেয়েকে গাড়ি করে এনেছেন, এটা আপনার অপরাধ। আর শুধু আনেননি, দুজনের পাশাপাশি হেসে হেসে হেঁটে এসেছেন আবার। এই আপনারা তো সাহস হয় কি করে বলুন তো? বলেছি না ওর থেকে দূরে থাকতে, তবু আপনি ওর সাথে কেন এলেন? ও আপনাকে আজও জড়িয়ে ধরেছিল নিশ্চয়। জাঙ্কুক নিজেকে নির্দোষ প্রমাণ করতে তাড়াতাড়ি বলল, আমার কোনো দোষ নেই, ট্রাস্ট মি। আমি ওকে আনতে চাইনি, ও নিজে থেকে জোর করে আমার সাথে এসেছে। তুমি প্লিজ আমার উপর রাগ করবে না। সে আমি জানি না, আপনার দ্বিগুণ শাস্তি তো হবেই হবে, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, তুমি আমার উপর রেগে আছো? তাহলে আমার কাছে এলে কেন? আমি রেগে আছি, কিন্তু আপনার থেকে দূরে থাকবো এমন তো বলিনি। আমার আগে যদি ওই নেকি ফুলকলি আলুর করে আপনাকে হলুদ মাখিয়ে দেয়, তাই আমি আগে দিলাম। তা তোমার গালে হলুদ নেই কেন? একটু হাসি দিল। আমি একটু পরে মাখবো। একটু পর নয় পাখি, এখনই মাখবে। তে তো চোখ কুচকে নিল। একদম না, আমি এখন ওখানে যাবই না, আর আপনিও যাবেন না, ওই মেয়ের কাছে একদমই যাবেন না। যদি জানতো আমি কিন্তু আপনাকে। কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তার মুখের সামনে ঝুঁকে গিয়ে তার ডান গালের নিচের বাম গাল ঘষে দেয়। তে হঠাৎ তার এমন স্পর্শে চোখ খিচে বন্ধ করে নেয়। হঠাৎ করে সে কেঁপে উঠল। জাঙ্কুক থামল না, আরো এক গালে একইভাবে ঘষে দিল। আর এদিকে তের মনে তোলপাড় শুরু করে দিয়েছে। তে জাঙ্কুকের
পাঞ্জাবিটা খামচে ধরল। আর জাংকুক নিঃশব্দে হাসছে। ক্ষীণ সময় জাংকুক তার লাজুকতা উপভোগ করতে থাকে। কি অদ্ভুত লাগছে তার নিজেকে। সে কখনো ভাবেনি সে যে এমন ভাবে কোনো মেয়ের নিকট আসবে, কোনো মেয়েকে সে এত দ্রুত নিজের মনের বিশেষ অধিকারিণী করে তুলবে, নিজের সবটা দিয়ে কাউকে এতটা চাইবে। সে যে তের ভালোবাসার অতই সমুদ্রে ভাসছে, যার তরি একমাত্র এই তের কাছে পাবে সে। তে তার না হলে সে যে এই সমুদ্রে ডুবে মারা যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ না, শুধু তে ছাড়া। জাংকুকের চোখের কোণে হঠাৎ করে অশ্রু চিকচিক করে উঠল কেন, সে তো জানেই না। সে গভীরভাবে তের বন্ধ দোচোখ দেখতে থাকলো। বুকটা কেমন ভারী হয়ে এলো তার। হঠাৎ করে তার কি যেন হয়ে গেল, জানে না সে। আরো একটু এগিয়ে গিয়ে তের কপালে ঠোঁট ছোঁয়ালো।